শুভ সন্ধ্যা। আমি সন্দীপ, বল্লি বেঙ্গলি থেকে সবাইকে স্বাগত। আজকের ব্লু বুক ক্লাবে আমরা আমরা যেটা পড়েছিলাম অদিতির লেখা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকে তেইশে ফেব্রুয়ারি, আমরা সদ্য 21শে ফেব্রুয়ারি পার করে এলাম। তো আমি চাই যদি কেউ 21শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা শুরু করে, তারপরে আমরা বুক ক্লাবে চলে আসবো। এনি ভলান্টিয়ার্স? মানে আহ, মানে 21শে ফেব্রুয়ারি। আহ, 21শে ফেব্রুয়ারি নিয়ে নতুন করে তো কিছু বলার নেই। ও মানে সেদিন আমাদের ভাষা নিয়ে আম, খানিকটা ভাবনা চিন্তা হয় এবং সেটা সেদিনেই আটকে থেকে যায়, বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে বলবো। কারণ এখন মানে যেভাবে ভাষাটাকে কি বলবো, একটা জবাই করা হচ্ছে, বিশেষ করে অ্যাডভার্টাইজমেন্ট, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গায় ঠিকঠাক মতো একটা মানে ইভেন বড় বড় নিউজ পেপারেও র র ইত্যাদির কোনো রকম আর ডিফারেন্স থাকছে না। কোনটা পড়া কোনটা পড়া, স্পেলিং ইত্যাদি সেগুলো তো দেখছি। তবে এবারে 21শে ফেব্রুয়ারির আরেকটা মানে মেন যেটা ডিফারেন্স সেটা হচ্ছে যে রাজনৈতিক সিচুয়েশন যেটা বাংলাদেশে মানে শুরু হয়েছে, এবং তাতে তো একুশের যে মানে মাহাত্ম্য বা একুশের যে মানে উৎপত্তি সেটা নিয়েই একটা প্রশ্ন তুলে দিয়েছে তারা। ঠিক ঠিক। কাজেই ইন্টারেস্টিং টু সি হাউ দ্যাট আনফোল্ডস ইন বাংলাদেশ, বাট ফর আস ইন ইন্ডিয়া অ্যান্ড ফর দ্য বেঙ্গলিজ ইন ওয়েস্ট বেঙ্গল আমি বলতে পারি যে মানে আহ, একুশ, যেরকম একুশ আমাদের ছিল সেরকমই থাকবে। ঠিক। থ্যাংক ইউ সাবস্তি। আহ, আ- আর কেউ কিছু বলছে? আমি একটা গলা শুনছি। অতীশ কি কিছু বলবি? হ্যাঁ। ও, হ্যালো, আমি বলতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ। একুশে ফেব্রুয়ারি নিয়ে আমার দুটো তিনটে কথা বলার আছে। একটা হচ্ছে যে আমরা মানে একুশের যে চেতনাটা ছিল, আমরা এখন দাঁড়িয়ে গেছে কি একুশে ফেব্রুয়ারি মানে মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষা শহীদ দিবস, এই সমস্ত তো দাঁড়িয়ে গেছে। কিন্তু অরিজিনালি যখন একুশের চেতনাটা এসেছিল, সেটা কিন্তু হয়েছিল বঞ্চনার বিরুদ্ধে। তার মধ্যে একটা ছিল ভাষা নিয়ে বঞ্চনা, কিন্তু বাকি বঞ্চনাগুলো সব এখন ওই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়ার পরে সেইগুলো আর এখন আর প্রেক্ষাপটে থাকছে না। কিন্তু মনে রাখতে হবে, এটার পরিপ্রেক্ষিত কিন্তু শুধু ভাষা ভাষা আন্দোলন অবশ্যই, কিন্তু এটা ছিল ওভারঅল একটা বঞ্চনার এগেনস্টে, বৈষম্যের এগেনস্টে, বঞ্চনার এগেনস্টে ছিল। সেটা ভুলে যাচ্ছি। আর একটা কথা মনে রাখতে হবে, আমি যেটা ফিল করি যে আমাদের পশ্চিমবঙ্গে, বা বিশেষ করে পশ্চিমবঙ্গের কথাই বলি যেহেতু বাংলা ভাষা নিয়ে, আমি মনে করি আমাদের দেশে বাংলা ভাষার চর্চা উঠে যাচ্ছে। তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে আমি দুটো কারণ বলতে চাই। একটা হচ্ছে যে আমরা নিজেরাই বাংলা ভাষা শিখতে চাই না, আমরা চাই না, জাস্ট চাই না, আমাদের ছেলেমেয়েরা শিখুক, চায় না, চাই না। হ্যাঁ, আমাদের কারণ হচ্ছে কি বলতো, বাংলা ভাষার কোনো প্রায়োগিক প্রায়োগিক দিক নেই। বাংলা ভাষা পড়লে চাকরি পাবে না। আমি সত্যি সত্যি মনে করি এখন, অন দ্য বটম, ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, যে পশ্চিমবঙ্গে প্রায়োগিক শিক্ষাগুলোকে যদি বাংলার মধ্যে রাখা যেত, চাকুরি, মানে বলতে খারাপ লাগে, কিন্তু সকলকে ইংরেজি শিখছে, কিন্তু কজন সেই ইংরেজি শেখার যে আহ, মানে কি বলবো, তার প্রায়োগিক দিকটা সেটা শিখছে না। কিন্তু বাংলায় যদি চাকরি রাখা যেত, তাহলে শুধুমাত্র বাংলা ভাষা দিয়ে সেই চাকরিগুলোকে ধরে রাখলে তাকে লোকে থাকতো। কারণ বাংলা ভাষা শিখে কোনো হচ্ছে না, তারা বিদেশে যাচ্ছে বা দিল্লিতে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, কাজে দরকার নেই শেখার, এক নম্বর। আর একটা হচ্ছে বাঙালি, যদিও 1900 কত সালে ভুলে যাচ্ছি, 60 না 63 ভুলে গেছি, ত্রিভাষা সূত্র বা করা হয়েছিল। ত্রিভাষা সূত্রের উদ্দেশ্যই ছিল যে যে কোনো বিদেশি, মানে পশ্চিমবঙ্গের তরফ থেকে বলছি, মানে অন্য রাজ্যের, ভিন রাজ্যের বাসিন্দা যদি পশ্চিমবঙ্গে আসে, যে কোনো রাজ্যের বাসিন্দা যদি না হয় সে, তাকে ওই রাজ্যের ভাষা শিখতে হবে। আমরা সেগুলো শেখাই না। হ্যাঁ, আমি কলকাতায় বাংলা ব্যাংকে গেছি, ইংরেজিতে কথা না বললে বা হিন্দিতে কথা না বললে তারা উত্তরই দিচ্ছে না। তো এই ব্যাপারগুলো, ত্রিভাষা সূত্রটা একটা খুব ভালো সূত্র ছিল,
কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বলতে বললে হয়তো মনে হবে যে একটু রাজনীতি করছি, কিন্তু এই আজকাল একটা কি এসছে, কি যেন, ডাবল ইঞ্জিন। একটা মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, পশ্চিমবঙ্গ কেন, ভারতের সমস্ত দেশে, সমস্ত রাজ্যে রাষ্ট্রীয় কাঠামো যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু ত্রিভাষা সূত্র থাকবে না। আর হিন্দির আগ্রাসন, ইংরেজি আগ্রাসন, ভাষাগত ঔপনিবেশিকতা, এই সমস্ত অনেক কথা আমরা বলি, কিন্তু বাংলার বই, বাংলার জিনিসপত্র যদি আন্তর্জাতিক মানে না হতে পারি, করতে পারি, তাহলে সে থাকবে না। আর লাস্ট কথা আমি বলি, এটা চন্দ্রিল বলেছিল, আমার কথা নয়। চন্দ্রিল বলেছিল যে একটা বাংলা বই, সেটার দাম 200 টাকা। হ্যাঁ, সেইটা তুমি যদি এক সুন্দর মলাট, অসম্ভব সুন্দর কার্টুন, ঝকঝকে পাতা, চকচকে পেজ, পাতা, এই সমস্ত দিয়ে বইটা যেই করলে, ওটার দাম হয়ে গেল 1000 টাকা। তখন বলবে, 1000 টাকা বাংলা বই কিনবো 1000 টাকা দিয়ে? এটা চন্দ্রিলের কথা, আই রিয়েলি বিলিভ ইন ইট। কাজেই আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, না হলে হবে না। আর সবটাই এখন কিন্তু পণ্য, ভাষা পণ্য। সেই জন্য থ্যাংক আমরা বলতে পারি যে, আমি ছেড়ে দেবো এক্ষুনি, আমি বলতে পারি যে মাতৃভাষা মাতৃদুগ্ধ, আমি বলতে পারি সত্যেন্দ্রনাথ বসু বলেছিলেন বিজ্ঞান চর্চা করো বাংলায়। এরকম অনেক কিছু আবেগের কথা বলতে পারি, কিন্তু মনে রাখতে হবে ভাষার নিজের কোনো আবেগ নেই। আমাদের যদি আবেগ না থাকে, তাহলে সেই ভাষা টিকবে না। এটাই আমার মনে হয়। থ্যাংক ইউ, একদম সত্যি থ্যাংক ইউ অতীশ, খুব ভালো একদম কথা বলেছো। এইটা নিয়ে আমাদের একটা আলোচনা আড্ডা হতে পারে, কিন্তু আজকে হ্যাঁ, আমরা ফিরে একটা আসি। কথা না বললে পারছি না, বলো। পশ্চিমবঙ্গের আমরা কিন্তু দেখো, এখন অনেক কথা হয় যে এই পিডিএফ হচ্ছে বলে বই পড়ছে না, পিডিএফ পেয়ে যাচ্ছে। তাহলে তো আমরা তো সব লাইব্রেরি থেকে বই পড়ে পড়েই বড় হয়েছি। কটা হুম, বই আর বাড়িতে ডেফিনেটলি বই থাকতো, কিন্তু লাইব্রেরি একটা বিরাট রসদ। লাইব্রেরি তো একটা নিজেদের সমৃদ্ধ করার জায়গা, সেখানে একটা বই নিয়ে আলোচনা, কখন নতুন বই দেবে তার লাইন দেওয়া, সেগুলো মানে আমাদের খুব সুখ স্মৃতি আর কি, মফস্বলে বড় হওয়া। হ্যাঁ, আর সেই তো সেই সুখ, সাতটা রোববার ভোর সকাল থেকে গিয়ে লাইন দিচ্ছি কখন নতুন নারায়ণ সান্যাল আসবে, বেশ মনে পড়ে আর কি। তো কিন্তু যে যে রাজ্যে লাইব্রেরি নেই, সেই রাজ্যে তো শিক্ষাই নেই, তারপর তো বাংলা ভাষা অন্য ভাষা কথা। তো রাজনীতি আসবে, আসবেই, রাজনীতিকে বাদ দিয়ে তো চলে না। রাজনৈতিক পদক্ষেপগুলোই তো আমাদের ক্রমশ মূর্খতার দিকে নিয়ে যাচ্ছে সব। না, তো সেই আরেকটা কথা, মানে এটা ঠিকই বলেছে সন্দীপ দা, যে এটা একটা মানে টোটালি ইটসেলফ একটা আলোচনার একদিনের হতে পারে। কিন্তু ছোট্ট একটা কথা বলছি রাজনীতির ক্ষেত্রেই, আমরা যারা মিশনারি স্কুলে পড়াশোনা করেছি, আমাদের কিন্তু বাংলাটা দ্বিতীয় ভাষা ছিল, প্রথম ভাষা ইংরেজি ছিল। কিন্তু তাহলেও বাংলাতে পাশ না করলে, আমরা যদি বাকি সমস্ত সাবজেক্টে ফার্স্ট হই, বাংলাতে পাশ না করলে ক্লাসে ওঠা যেত না। আহ, এখন এবং সেটা রুল ছিল। এখন সমস্ত স্কুলে, সরকারি নয় বেসরকারি যত স্কুল, তাদের আর কোনো বাধ্যবাধকতা নেই বাংলা রাখার, মাতৃভাষা রাখার। কাজেই তারা কেউ স্প্যানিশ পড়ছে, কেউ ফ্রেঞ্চ পড়ছে, কেউ এই সাবজেক্ট পড়ছে, ওই সাবজেক্ট পড়ছে। কাজেই ক্লাস 1 থেকে ক্লাস 10 কোনো বাংলা পড়াই হচ্ছে না। এবং সেটা আমাদের রাজ্য সরকারের কিন্তু কোনো রকম কোনো মাথা ব্যথা বাধ্যবাধকতা নেই। সেখানে রাখা হয়নি। থ্যাংক ইউ শ্রাবস্তী, আমি এটা নিয়ে আর কোনো আলোচনাতে আসছি না। আমরা ফিরে যাচ্ছি হ্যাঁ, এই অদিতিতে। করতে রাত কাবার হয়ে যাবে। হুম, হুম। হ্যাঁ, তা আজকের পড়াটা নিয়ে অদিতির সঙ্গে ডেফিনেটলি আমরা আহ, আহ, আড্ডা মারবো, কথা বলবো, গল্প করব। তার আগে আমি জানি না সবাই বা কেউ এগুলো ওর লেখাটা পড়েছেন কিনা বা শুনেছেন কিনা। যদি পড়া থাকে বা আমি পড়েছি সন্দীপ দা। হ্যাঁ, আচ্ছা, পড়েছি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ তাহলে, পড়েছি হ্যাঁ এবারে, পড়েছি এন্ড শুনেছি। হ্যাঁ, হ্যাঁ এবারে বল। সরাসরি অদিতি এখানে আছে, এটা আমাদের একটা প্রিভিলেজ। তো যে যে কেউ ডাইরেক্ট কোনো প্রশ্ন থাকলে লেখাটা নিয়ে, আমার কিছু আছে, থাকলে সেটা আমার মনে হয় করলে ভালো। তাহলে আমরা এটা নিয়ে আড্ডাটা শুরু করব। আমার প্রথমেই আছে, আমি পিউ বলছি অদিতিকে, যে এই যে চিন্তা ভাবনাটা ছোটবেলা থেকে যে গল্প আমরা পড়ে এসেছি, এটার যে একটা অন্য দিক থাকতে পারে, এইটা হুম। তোমার মাথায় কিভাবে ধারণাটা এলো, সেইটা দিয়ে তুমি শুরু করো, তুমিই বলো। মানে এই যে চিন্তাটা আর কি, এটাই কোথা থেকে পেলে সেইটা বলো। সেই দেখো, সেই মানে
ওটা কোন কোন মোমেন্টে চিন্তাটা আসে ওটা ঠিক আমি ঠিক বোঝাতে পারবো না। তবে ওই গল্পটা লেখার মানে সময়টা বলতে পারি। সময়টা ধরে ওইটা ওই মানে 2020 সাল, মানে সবারই খুব খারাপ সময় আর কি। তো ওই সময় ওই তখন ওই মুখে মাস্ক হেঁটে হেঁটে হাঁটতে যেতাম, ওই হাঁটা টাটাগুলো সবই, ওই খরগোশকে দেখতে পাওয়াটাও সবই। তো ওই সময় একটা ওই ওয়েব ওয়েব পত্রিকা থেকে মনের অসুখ বিষয়ে একটা প্রতিযোগিতা এসেছিল, প্রতিযোগিতা না একটা সংকলন করবে আর কি, প্রতিযোগিতামূলকে সংকলনে পাঠাতে হবে, যাদের পছন্দ হবে তাদের লেখা নেওয়া হবে। আমি কিন্তু খুব বেশি দিন লিখছি না, মোটামুটি ওই ফুল ফ্রেজে লেখা 2020 থেকেই, মানে সে থেকে বলতে গেলে করোনা লেখক একটা বদনাম আছে। তো যাই হোক, তো তো ওই সময় আমার আমার মাথায় প্রথমে এসেছিল ওই সিজনাল ডিপ্রেশন নিয়ে লিখবো। তো তারপরে ওই হাঁটতে হাঁটতে মানে হাঁটতে হাঁটতে খরগোশটাকে দেখে হঠাৎ করে মাথাতে ক্লিক করে যে মানে যেরকম উম, তো সেই সেই মুহূর্তটা আমার আর মনে নেই, কিন্তু আমার মনে হয়েছিল যে যে এই যে মানে কচ্ছপকে নিয়ে খরগোশকে নিয়ে অন্য কিছু ভাবা যায় কিনা, তখনই ওটা ক্লিক করেছিল। তারপর লিখলাম, লিখে দেখলাম যে মানে মোটামুটি ভালোই দাঁড়িয়েছে। তো এটাই পশ্চাৎপট আর কি। হ্যাঁ, ধন্যবাদ। আর আর আমি কিছু বাকিটা ধরো ওই মানে কিছু, আর বাকি যে জিনিসগুলো, যে এই যে জিনিসগুলো তো হয় স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে কম্পিটিশন, অনেক সময় স্বামী স্ত্রী নয় মা ছেলেতেও হয় যে তোর মা এত কিছু করে গেছে তুই কিছু করতে পারছিস না, ও যে অন্যগুলো করতে সব, এটা আমাদের একটা ধর্ম আর কি, পাশের লোকটাকে দেখানো যে ও কত কিছু করছে তুমি পারছো না, তার ভালোটাকে না দেখানো, সেটাও একটু মাথায় ছিল। তো সেইটাই দুটোকে মেলানো আর কি। হ্যাঁ, সংহিতা বোধহয় কিছু বলবে, বলো সংহিতা। হ্যাঁ, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অদিতি, কংগ্রাচুলেশনস। তুমি এই আম, আমি আহ, আমি জানি না তোমার সাথে শেয়ার করেছি কিনা। আম, আমি পড়াই, হ্যাঁ, আই টিচ লিটারেচার, আই টিচ ইংলিশ লিটারেচার। অ্যান্ড আমি তোমার লেখাটা পড়তে গিয়ে আমার সিগমন্ড ফ্রয়েডের কথা মনে পড়ে গেল, বিকজ অফকোর্স হি ডিড ইন্টারপ্রেটিং ড্রিমস এর যেটা তুমি করেছো। আর তুমি খুব ক্লেভারলি দুটো আম, কি বলে লিটারারি ডিভাইস যেটা বলে এখানে, সেটা ইউজ করেছো। ফার্স্ট হচ্ছে অ্যালিউশন, যেটা তুমি আম, ওই এসপস ফেবল থেকে ওটাকে অ্যালিউড করে করলে, কিন্তু ওটা একটা ক্লেভার টুইস্ট দিয়ে। তারপরে হচ্ছে মেটাফর, যেটা ইউ কম্পেয়ার্ড ইউর সিচুয়েশন অর দ্য ক্যারেক্টার সিচুয়েশন টু ইউ নো ইন সাবকনসিয়াসে যেটা হচ্ছে সেটা তুমি করলে, কিন্তু লেখাটা ইটসেলফ টুইস্টটা নিয়ে বা ইয়ে করে বা symbolic meaning, whatever it is, you did it very cleverly and in a very touching way. And I wanted to congratulate you on that. It's a very concise, nice piece of writing, um, যেটা তোমার মনের ইয়েটাকে তুলে ধরছে, ক্যারেক্টারের মনের জিনিসটাকে তুলে ধরছে। আর আমি জানি না তুমি কি ফ্রয়েড নিয়ে, ডিড ইউ ডু আ লট অফ রিসার্চ, বিকজ দ্য র্যাবিট and the turtle also have না, না, meanings আমার in একেবারেই Freudian theory. সাইকোলজি, ওই বিএড পড়ার সময় একটু আধটু সাইকোলজি সাইকোলজি একেবারেই আমার সাবজেক্ট না, তবে ইন্টারেস্টিং নানান রকম আর্টিকেল পড়ি এই পর্যন্ত। তবে এটার সঙ্গে ফ্রয়েডের কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট তখন যখন এই গল্পটা অনেকদিন আগে একটা এরকম গল্পের বৈঠকে পড়েছিলাম, তখন হ্যাঁ, একজন রিনাউন্ড রাইটার আর কি, এদেশে বাংলাদেশের রাইটার, হ্যাঁ, বাংলাদেশের হ্যাঁ, মোস্টলি বাংলাদেশের মানুষদের একটা বড় বড় লেখক তারা, তাদের একটা গ্রুপ আছে। তো আমি মাঝে মাঝে জয়েন করি, সময় পাই না, রোববার বিকেলে হয়। তো আচ্ছা, তখন রেগুলার জয়েন করতাম। তো তখন উনি বলেছিলেন তুমি এটা স্বপ্ন নাও রাখতে পারতে, জাস্ট একটা ম্যাজিক রিয়েলিজম করে ছেড়ে দিতে পারতে। হ্যাঁ, তো হ্যাঁ, সেটাও হতে পারতো আর কি, কিন্তু মানে স্বপ্ন না রাখলেও আর কি, যে মানে ম্যাজিক রিয়েলিজমেই শেষ করে দিতে আর কি গল্পটা। রাইট, রাইট, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। তো কিন্তু সেটা স্বপ্ন তো সিম্বলিজমটা তুমি আনতে পেরেছো না, আমি স্বপ্নটা ঠিক দিয়ে। স্বপ্ন সিম্বলিজমটা আমি আনবো বলে আনিনি, কিন্তু সত্যি বলছি অত কিছু দ্যাটস হাউ। ভেবে করিনি। আচ্ছা, মানে ও ও বসে ঘুমিয়ে পড়ে ওইটা ভাবছে আর কি, ওইটা যে হ্যাঁ, হ্যাঁ,
ওটা করছে এরকম, তাতে মিলিয়ে দেওয়া সোজা হয় আর কি, স্বপ্ন টপ্ন হলে হুম হুম। এটা যে ভেবেই করেছিলাম, অত স্বপ্ন হ্যাঁ, তত্ত্ব ভেবে করিনি। ওটাই দেখো, তাহলে আমরা কিভাবে মানে এক একজন এক এক ওরা ভাবে দেখি তো ইন্টারপ্রেট করছে, লিটারেচার। রাইট রাইট। কিন্তু সেটা আমি তো এক কিন্তু ওই গল্প লেখা হয়ে গেলে তো আর ওটা লেখকের থাকে না, পাঠকের হয়ে যাবে, পাঠক যেভাবে ভাববে, যত রকম ভাববে আর কি। ঠিক ঠিক। ইন্টারেস্টিং। আমি আমি আ- কিন্তু ভেবেছিলাম যে এটা তুমি ফ্রয়েড কে নিয়ে হুম। পড়াশুনো করে বোধহয় you pulled him into there, which is wonderful. That আর কে আর কেউ magic realism. Okay, আর কেউ thank you. কিছু প্রশ্ন করবে এই লেখাটা নিয়ে অদিতিকে? আমি একটু করব। হ্যাঁ, অবশ্যই। অদিতি, এই গল্পটা নাম হচ্ছে পরশ থাকুক থাকুক দেবতার, এটার মানেটা হৃদয় কি ভরা, তুমি পরশ বোঝো থাকুক, দেখি। হৃদয় পরশ ভরা। থাকুক হৃদয় হৃদয় ভরা। ভরা। আমার হৃদয়, প্রথমটা পড়াটা একটু আটকে গেছিল, ওটা হ্যাঁ রবীন্দ্রনাথের গান থেকে নেওয়া। তোমার হ্যাঁ। পরশ থাকুক হৃদয় ভরা, মানে ওই ওই গানটা, উম, উম, আহ, উম, ওই আমার মানে গানের গানের তোম লাইন, আমার ফার্স্ট লাইনটা আমার হ্যাঁ, একটু, আমার তোমার হৃদয় ভরা, আমার পরশ থাকুক তোমার না হৃদয় ভরা, তোমার পরশ থাকুক, তোমার হ্যাঁ পরশ মানে, থাকুক আমার হৃদয় ভরা। হ্যাঁ, হ্যাঁ তো ওই পরশ থাকুক ওই আমারটা বাদ দিয়েছিলাম। হুম। উম ওই যে জানি বন্ধু জানি আছে তোমার হচ্ছে হাতখানি, ওই ওই গানেরই আজি মধ্যে একটু, বিজন ঘরে নিশীথ আজি রাতে বিজানো আসবে ঘরে, হ্যাঁ যদি। ওই হ্যাঁ। ওই ওই গানটারই মুখটা মনে করতে পারছিলাম না, ওই গানের থেকেই লাইনটা নেওয়া আর কি। হ্যাঁ তো মানে কি, কি হ্যাঁ ঈশ্বরের স্পর্শ থাকুক এরকম কিছু তো। ঈশ্বর ঈশ্বর নয় আর কি, তোমার মানে এটা কার পরশ সেটা পাঠক বুঝবে। পরশ থাকুক হৃদয় ভরা মানে কি, যে আমাদের একটা মানে, যখন আমাদের খুব জ্বর হয় তখন কপালে যদি মায়ের হাত পাই তাহলে সেই স্পর্শটা যেন আমাদের জুড়িয়ে যায়। এবার একটা সময় জীবনের পরে আমাদের জীবনে আর মা বাবা থাকে না, তখন পার্টনার বা বন্ধু বা সন্তান যেই হোক না কেন, মানে প্রিয়জনের পরশ পেলে কিন্তু অনেক দুঃখ, অনেক ব্যথা, অনেক যন্ত্রণা সয়ে যায় মানে, ওইখানে ওইটাই আমি দেখাতে চেয়েছি যে এই যে মেয়েটিও তো অনেক স্ট্রাগল তো ওরও চলছে, কিন্তু ও প্রাণপণে চাইছে তার পার্টনারকে আড়াল করে ভালো, তেমনি ওই খরগোশটাও যেন চাইছে যে আমার বদনাম হোক হোক, কিন্তু আমার বন্ধু যেন ভালো থাকে। তো ওই আর কি, সেই পরশটাই যেন মানে একদম হৃদয় পূর্ণ করে রাখে, যে পরশটা নিয়েই আমরা চলতে পারবো, ভালোবাসার পরশ আর কি। ঈশ্বর ঈশ্বর বা অন্য কিছু না, এটা হচ্ছে একেবারেই মানে পার্থিব, কিন্তু কিন্তু আবার অপার্থিব, যে যে পরশ আর কি থাকবে, যে পরশটা আমাকে শান্তি দেবে, সেটাই আমার হৃদয় ভরে থাকবে, এই এই আর কি। থ্যাংক ইউ। আর কেউ, আর কেউ কিছু প্রশ্ন অদিতিকে? এক সেকেন্ড, হুম, শিওর। আচ্ছা, ও আসার আমার ওই উম, হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে। জ্বলছিল ফার্নেসটা, তো ওটা এত গরম হয়ে গেছে, আজ একটু ঠান্ডাটা কম। হ্যাঁ, আচ্ছা আমি একটা প্রশ্ন করি তোমাকে অদিতি। প্রশ্নটা হলো, দেখো লেখা তো যখন আহ, লেখক লেখিকা যারা লিখছেন জীবন থেকে আসে, তাই তো? তো তোমার এই লেখাটা, বা আমি লাকি যে তোমার আর একটা রডোডেনড্রন, ওইটাও আমি পড়েছি ওই লেখাটা। ঠিক আছে, আমার খুবই ভালো লেগেছে ওটাও। তো তো থ্যাংক ইউ। আমার প্রশ্ন তোমাকে হলো, এই দুটোর ক্ষেত্রেই কোনো বাস্তবকে মাথায় রেখে কি লেখা, না পুরোটাই কাল্পনিক? আর দুটোর ক্ষেত্রেই, দুটো প্রশ্ন, দুটোর ক্ষেত্রেই আমার মনে না হয়েছে পর, তোমার একটা সবসময় একটা ইনার মিনিং আছে দুটোতেই, ওটাতেও তাই, খুব সুন্দর আমার লেগেছে। যদি আমি রডোডেনড্রন নিয়ে বেশি আলোচনা করতে চাইছি না, কারণ কেউই হয়তো এখানে পড়েনি। আহ, তো আমার মনে হয়েছে যে তোমার একটা তো সাদামাটা সোজা গল্প, সোজা প্রশ্ন কথা, গল্প, আর একটা হচ্ছে তার বাইরে তুমি কিছু বলতে চাইছো। দুটোতেই আমার মনে হয়েছে। তোমার কি মনে হয় দুটো প্রশ্ন? দেখো ছোট গল্পের, মোটামুটি বাংলায় ছোট গল্প একটা স্ট্রাকচার ফর্মে আনেন রবীন্দ্রনাথই। উম, তো আর রবীন্দ্রনাথের যে কোনো, মানে আমি একটু একটু প্রসঙ্গ থেকে বেরিয়ে গিয়ে একটা কথা বলছি, তা পরে সেটা যে প্রাসঙ্গিক সেটা বুঝতে পারবে। বেশ কিছুদিন আগে একটি গ্রুপ, ওটা মানে নামকরা লোকেরই গ্রুপ, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের গ্রুপ, ওরা একটা বছর দুয়েক আগে ওরা একটা কম্পিটিশন রেখেছিল যে রবীন্দ্রনাথের কোনো গল্পকে আপনি, মনে হচ্ছে না যে আপনার শেষ হয়েছে, যদি সেইখান থেকে কিছুটা লেখা যায়, 200-300 শব্দ এরকম,
সেই সময় আমি গল্পগুচ্ছের গল্পগুলো আবার নতুন করে পড়ি আর কি, যে কোনটাকে বাড়ানো যায়। সত্যি কথা বলতে কি, একটি গল্পকেও আমার মনে হয়নি যে আর কিছু বলা যায়। তো এই যে শেষ করাটা, কিন্তু কিন্তু সেখানে শেষ হলো না, মানে আর তার মানে এই নয় যে গল্পটা শেষ হয়ে গেছে, তার মানে ওই গল্পটার ব্যাপ্তিটা এত ছড়িয়ে গেছে যে সেখান থেকে যেটা আমরা মানে ডাইভার্জ করে গেছে, অঙ্কের ভাষায় যাচ্ছে আর কি, ডাইভার্জ করে যাচ্ছে, যে ওটাকে আর কনভার্জ করার কোনো জায়গা নেই। তো হুম ছোট গল্পের তো সেটাই বৈশিষ্ট্য মোটামুটি রবীন্দ্রনাথ লিখে গেছেন। এখন অবশ্য অনেক অনেক মতও বদলেছে, তোমার হুম পোস্ট মডার্নিজমে অনেক রকমের ভাবনা এসেছে, অনেক বেশি মেটাফর এসেছে। তা আমি আবার ওই খুব বেশি মেটাফর, খুব বেশি মানে লিখতে পারি না, কিন্তু দেখো সবকিছুর মধ্যেই তো একটা অর্থ থাকবে, যে উম, যে আর ওই গল্পটা ওখানে এই এই যে এরপরে তো পাঠক ভাববে যে তাহলে কি, মানে এই এই মেয়েটা কি তাহলে স্বামীকে ভালো করতে পারলো, পাঠক এবার নিজের কল্পনাকে উড়িয়ে দেবে। তো সেটাই হচ্ছে, আর জীবন থেকে তো সব জিনিসই নেওয়া। আমি চোখের সামনেই দেখেছি, ধরো এরকম হাজব্যান্ড ওয়াইফের স্ট্রাগল যেটা হয়। উম, তারপরে কর্পোরেটে কাজ করতে গেলে, আমি কর্পোরেটে কাজ করিনি, কিন্তু চারপাশের বন্ধু বান্ধব, বাড়িতে হাজব্যান্ড, হুম ছেলে অতটা বলে না, ওদের জেনারেশন একটু আলাদা। তো তাদের এটা দেখেছি যে স্ট্রাগলটা, অনেক মা ছেলেরও স্ট্রাগল থাকে, মা হয়তো অনেক উচ্চ পদস্থ, সেখানে ছেলে ঢুকেছে, বা বাবা ছেলে মেয়েরও তো স্ট্রাগল থাকে, যে এই তোর বাবা, এটা কিন্তু শুধু কর্পোরেট বলে নয়, ধরো যে স্কুলে বাবা পড়ান, সেখানে যদি সেই ছেলে বা মেয়েটিকে একদম ভালো স্টুডেন্ট হতেই হবে, যে এই হুম তোর বাবা এরা এত ভালো ইংরেজি লেখে, তুই এক কলম লিখতে পারিস না, এটা তো নাই হতে পারে, কিন্তু এটা কাইন্ড অফ একটা বুলি কিন্তু, যে হুম তার হুম তার সে কুঁকড়েই গেল, সে যদি বা দুটো লাইন লিখতে পারতো কিন্তু কুঁকড়েই গেল। তো এইরকম অনেক কিছু দেখে হয়তো আমার গল্পটা কর্পোরেটের এসেছে, যেটা মানুষ খুব সহজে রিলেট করতে পারবে। তার মানে এই নয় যে এক্স্যাক্ট ওই ক্যারেক্টার দুটোই আমি কোথাও দেখেছি, সেটা আমি দেখিনি। ঠিক ঠিক ঠিক। থ্যাংক ইউ, আর ধন্যবাদ। তোমাকে ছোট করে, যদি রডোডেন্ড্রন কারোর পড়া নয়, রডোডেন্ড্রনটা লিখতে গেছিলাম, মানে ওই আমার খুব অবাক লেগেছিল যে হিমালয়ের রডোডেন্ড্রন আর এখানে রডোডেন্ড্রন দুটো কিন্তু আলাদা, আর হুম এখানে রডোডেন্ড্রনের অনেক রং। তারপরে একটু পড়াশোনা করেছিলাম, এইটা কিন্তু আমি একটু পড়াশোনা করেছিলাম রডোডেন্ড্রনের, ওই যে যে গল্পগুলো আছে, সাব স্টোরি, হুম মেটাফর, ওর যে লোকাল গল্পগুলো, সেইগুলো কিন্তু আমার পড়াশোনা করে করা আর কি। তো সেটার সাথে মিলিয়ে, তারপর হ্যাঁ, তো ধরো আমার মানুষের খুব তো ভালো এরকম। লেগেছে। এনিওয়ে, হ্যাঁ, যা এটা থ্যাংক ইউ, আমি আর পাঠিয়ে সবাইকে দেবো বোর এখন করতে চাইছি গল্পটা, না, যারা কারণ পড়োনি আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওটা প্লিজ। আমার ওটাও খুব ভালো লেগেছে। তো আর কেউ এই গল্পের ওপরে অদিতিকে কোনো প্রশ্ন আছে, বা ইন জেনারেল কেমন মনে হয়েছে এই আমার লেখা? একটা প্রশ্ন আছে। হ্যাঁ, শিওর। এটা এ গল্পটা সত্যি খুব সুন্দর, এবং যে পরশ যেটা, সেটা একদম ঠিক, যে মায়ের পরশ কে হলে। বলছো গো, একটু দুদি, আমার নাম বুঝতে দ্যুতি। পারছি। দুদি, দাঁড়ান। দুদি চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, বলো। আচ্ছা, তো আমি গল্পটা খুবই ভালো লেগেছে। যে বাচ্চার জ্বর হলে সে মার কাছেই আসবে, সেটা স্বাভাবিক যে কোনো মানুষের। কিন্তু এখানে বলা হচ্ছে যে কর্পোরেট জগতে হোক, একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি তার ওয়াইফ তাকে চেষ্টা করছে যে তার সেই ডিপ্রেশন থেকে বার হতে, ঠিক তো? কিন্তু এটা উল্টোটা হচ্ছে না কেন? সে এমনও তো হতে পারে যে একটা তার হাজবেন্ড, তার ওয়াইফ হয়তো নতুন জয়েন করেছে বা কিছু, সে হয়তো তাকে সেরকম ভাবে সে তুলছে না কেন? কেন বাঙালিদের ক্ষেত্রে কি শুধু ওয়াইফরা হাজব্যান্ডকে সাহায্য করবে, এটা কি বাঙালির ক্ষেত্রে? কিন্তু এটাই হচ্ছে আমার কোশ্চেন। আমার কিন্তু সেইটা আমার মনে হয়নি, কারণ কিন্তু দেখো আমি একটা জিনিস তো। জেনারেল জেনারেল একটা কথা বলছি, বাঙালি মহিলারা কিন্তু খুব সমৃদ্ধ মহিলা, এবং তারা খুবই পাওয়ারফুল। এবার রাদার দেন তুমি মানে ইন্ডিয়াতে যে কোনো মহিলাদের দেখবে, আমি আমার মানে অনেক নন বেঙ্গলিতে বলে বাঙালি মহিলারা সত্যি খুব পাওয়ারফুল। তো সেক্ষেত্রে এই গল্পটা যদি একটা হাজবেন্ড বা একটা পার্টনার যদি তার ওয়াইফকে যদি এরম ভাবে একটা মানে প্রথম পদক্ষেপ যদি সে হাত ধরে বা এটাকে যদি হেল্প করে, তো এইটা কি বাঙালি বলে কি মহিলাটা হাজব্যান্ডকে হেল্প করছে? এটা হচ্ছে আমার একটা একেবারেই কোশ্চেন। না, আমার একেবারেই আমার না। আমার মনে হয় অদিতি, দুটি আমি যেটা ইন্টারপ্রেট করছি দুটিকে, মানে তোমার ভাবনায় এটা মহিলাই কেন এটা এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, মনে হয় কেন বেশি আমরা করতে পারে। আমরা সাধারণত তোমার পরিবেশে ভাবনাটা সেটাই কেন? দেখি। হ্যাঁ। এখানে আমার একটা দেখো মানে সেটা আমার ভাবনা, আমার ভাবনা, দেখো ভাবনা কি করে এসছে,
উম, মানে হয়তো আমি তখন হাঁটছিলাম বলে আমি ক্যারেক্টারটাকে হয়তো মহিলা করেছি, এটা হতে পারে। কিন্তু অনেক আগেই তো সমরেশ বসু তিন ভুবনের পাড়ে লিখে গেছেন, তাই হুম। না? তিন ভুবনের পাড়ে তো আর অনেকটা মানে জাস্ট মানে বলতে চাই না পার্সোনাল কথা, আমার জীবনেও কিন্তু খানিকটা তিন ভুবনের মতন পাড়ের মতন ঘটনা ঘটেছে। তো সেখানে আমার মনে হয় না যে এটা এইটা যে বাঙালি বা আমেরিকান বা সেটা কোনো কথা নয়। আমি আমার কর্মক্ষেত্রে প্রচুর আমেরিকান মহিলাদেরও দেখেছি, মানে আমেরিকান শুধু না, মানে হ্যাঁ বিভিন্ন আমেরিকান আর কি। তো মানে আমার মনে হয় যে ভালোবাসার একটা জোর আছে, সেটা পুরুষরা, প্রচুর পুরুষ প্রচুর পুরুষ তার স্ত্রীকে এমন এমন জায়গায় তুলে দিয়েছে দেখেছি, যে সে সেই সেই মেয়েটি হয়তো এসেছে একদম অল্প বয়সে, আমাদের খুব চোখের সামনেই দেখা, মানে একদম অল্প বয়সে বিয়ে করে এসেছে, মানে যে বয়স আমরা ভাবতেই পারি না, 16 বছর বয়সে বিয়ে হয়েছে, তারপরে এদেশে এসেছেন। সে একদম কলেজে পড়া, মানে পিএইচডি করা স্বামীটির হাত ধরে, এবং তারপরে সেখান থেকে গ্রাজুয়েশন করেছেন, মাস্টার্স করেছেন, সে পিএইচডি তো আমি করেছেন, দেখেছি, সে বিরাট তো আমারই হ্যাঁ, একজন পরিচিত আছে। হ্যাঁ, না বিরাট এটা বড় মানে মহিলা হ্যাঁ, সংগঠন বানিয়েছেন। এই গোটা নিউ জার্সির কোনো পুরুষ মানুষ তখন সেই মহিলাটির পাশে ছিল না, তাদের স্ত্রীদেরও মিশতে দিত না, যে ওর সঙ্গে মিশলে খারাপ হয়ে যাবি, তা ওই ঘরের খেয়ে বোনের মোস্তারাবি, তখন সেই একটি মাত্র সে তার স্বামী তার পাশে থেকেছে। তো এটা হ্যাঁ, আমার মনে হয় যে মহিলা পুরুষ বাঙালি চাইনিজ আমেরিকান বলে নয়, ভালোবাসার একটা জোর আছে। সেই ভালোবাসার জোরটাই উম, যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থা, তো আমরাও এতগুলো মানুষ এদেশে যে রয়েছি, এই পারস্পরিক ভালোবাসা নির্ভরতা, যদিও বাসন মাজা নিয়ে লড়াই হয়, তো কিন্তু উম, এই ভালোবাসা নিয়েই তো আমরা একে অপরকে আঁকড়ে এসেছি। আর দেখো, একটা কথা বলি, এদেশে তো একটা কথা কিন্তু খুব স্পষ্ট, যেহেতু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, এখনো পর্যন্ত মানে ছেলেটি সরকারি চাকরি করে কিনা, ছেলেটি বেশি রোজগার করে কিনা, এগুলো কিন্তু দেখেই বিয়ে দেওয়া হয়, যদি সম্বন্ধ বিয়ে হয়। তাদের প্রচুর 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 H4 মেয়েরা এদেশে আসে। H4 পুরুষ তুমি কটা দেখতে পাবে বলো তো? দেখতে পাবে না। এটা কিন্তু শুধু বাঙালি বলে নয়, সারা ভারতবর্ষের, আমি শুধু ভারতবর্ষ ধরেই বলছি, যে তাহলে সেই H4 মেয়েগুলি তো ওখানে হয়তো, তারাও তো আজকাল তো পড়াশোনা করে না এমন কেউ নেই। সেই H4 মেয়েরা কিন্তু ইএডি পেয়ে, এই ইএডি পাওয়ার আগেও কিন্তু রান্না করছে, দেখছি কিছু কি করে সংসারটাকে একটু সামলানো যায়। এটা ঠিক বাঙালি বলে আমার রাইট মনে আমি হয় গণ্ডিটাকে হ্যাঁ, ছোট করে দেওয়া উচিত নয়। হ্যাঁ, হুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি অনেকগুলো প্রশ্ন আসছে, আমি এগুলো নেব। সাবস্তি তোমারটা আমি আগে নিচ্ছি, তারপরে রনিতারটা নিচ্ছি। সাবস্তি বল। আমার প্রশ্ন খুব একটা কিছু নেই। আমার অনুভূতিটা আমি জানাচ্ছি। আমি গল্পটা যখন স্টার্ট করলাম, যখন খরগোশ হাসছে, আমি ভাবছি যে আরে বাস, সে কি সুকুমার রায়, হযবরল, লীলা মজুমদার, এই এই মানে লেভেলের একজন, মানে স্ট্যান্ডার্ডের। আমার মনে হলো যে আমি লেখাটা শুরুই হলো একটা উইথ আ ব্যাং। আমার একবারও কিন্তু মনস্তত্ত্বের দিকটা আসেনি মাথায়, আমার ননসেন্স জনরাটা মাথায় এসছে, যে খরগোশ হাসতে শুরু করলো। স্বাভাবিক, উম অ্যালিস ইন হ্যাঁ, দ্য ওয়ান্ডারল্যান্ড তো সবারই মাথাতে রয়েছে, তো হ্যাঁ। জন্য খরগোশ তো হাসলেই মনে হয় সেটা। খরগোশ হাসছে তখন, মানে এই এই জায়গা থেকে শুরু হলো ভালো লাগা দিয়ে। আর তারপর যেটা বলছি যে উম আহ, সেখানে খরগোশের যেটা আত্মত্যাগ, যেটার জন্য সে মানে মাথায় ঘামায়নি, যে এত বছর ধরে মানুষ কিভাবে তার স্টোরিটাকে জেনেছে। আর এখানে এই মেয়েটি, মানে যে হেরে যাচ্ছে বাইরের জগতে, নিজে একটু হেরে গিয়ে তার হাতটা ধরলে আহ যে পরশটা হৃদয় ভরে থাকে, আর আমার হৃদয় যদি ভরে থাকে তাহলে আমার জগতও ভরে থাকে। এই অনুভূতিটা আমার হয়েছে। একটা নিটোল ছোট গল্প, পারফেক্ট ছোট গল্প পড়ার যে অনুভূতি, সেটা আমার হয়েছে। আর এই যে প্রশ্নটা যে কোনো পুরুষকে কেন দেখানো হয়নি, বা পুরুষরা এই যে নারী পুরুষের কথাটা এলো এখানে, সেটাতে বলছি যে সমাজ যেহেতু পুরুষতান্ত্রিক, এবং ছেলেদেরকে আইডিয়ালি ধরে নেওয়া হয় যে তাদেরকে একটা খুব স্ট্রং একটা ইমেজ বাইরে রাখতে হবে, তারা যখন দুর্বল হয়ে পড়ে বা হেরে যায় ভেতরে ভেতরে, বা তাদের যখন ইয়েটা দরকার হয়,
সেটার মানে সিম্প্যাথিটাও কিন্তু তারা পায় না। একটা মেয়ে যখন কাঁদে সে অনেক সিম্প্যাথি পায়, একটা ছেলে যদি কাঁদে তার সিম্প্যাথি কিন্তু অনেক কমে যায়, কিন্তু তাই বলে পুরুষদের যে শ্রাবস্তি, কোনো সেটা সেটা উম, পুরনো জমানার কথা, এখনকার নয়। সেটা যে তুমি যেটা বলছো না, সেটা পুরনো, এখন সেটা নয়, না এখন না, পুরো চেঞ্জ হয়ে অ্যাবসলিউটলি গেছে। অ্যাবসলিউটলি নতুন এখনকার কথা। এখনো ছেলেরা মানে এখনো এখন ল থেকে আরম্ভ করে এভরিথিং এখন মেয়েদের দিকে কাজেই। এবং শুধু তাই নয়, আহ, মানে সোশিওলজি মানে সামাজিক ভাবেও একটা মেয়ে নির্যাতিত হলে সে যে সিম্প্যাথিটা পায়, একটা পুরুষ নির্যাতিত হলে কিন্তু সেই সিম্প্যাথিটা পায় না, তাকে দুর্বল মনে করা হয়। সেখানে এই মেয়েটির হাত বাড়িয়ে দেওয়াটা অত্যন্ত মানে একটা মানে সেখানে জেন্ডারকে ক্রস করে ভালোবাসাটাই আসল। আহ, কোন জাত কোন ঠিক। ধর্ম বা তার জেন্ডারটা কি সেটা সেখানে সম্পূর্ণভাবে মানে ইররেলেভেন্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অদিতি যে কথাটা বললেন যে অনেক সময় একটা স্কুলে বাবা আর ছেলে থাকলে কম্প্যারিজন হয়, এই অভিনয় জগতে কোনো খুব বড় আর্টিস্ট তার ছেলে বা মেয়ে এলে তাদের কম্প্যারিজন হয়। সেটা বাবা মানে সন্তান আর পিতামাতার মধ্যে কম্প্যারিজন একরকম, কিন্তু দুজন সমান সমান জায়গায় যেখানে আছেন স্বামী স্ত্রী, সেখানে কম্প্যারিজনটা কিন্তু অনেক বেশি যন্ত্রণাদায়ক। হ্যাঁ, সেখানে হয়তো বাবা আহ, আহ, কেউ যদি বলে এই তুমি কেন বাবার মতো লিখতে পারছো না, সেখানে হয়তো বাবা এসে মানে একটা প্রোটেকশন দেবে। কিন্তু এইখানে এই যে অসম্ভব কম্পিটিশন আমাদের এখন, এবং আমরা প্রত্যেক একটা আলাদা আলাদা দ্বীপের মতো হয়ে যাচ্ছি বাড়ির ভেতরেও, সেখানে স্বামী স্ত্রীর কম্পিটিশনে খুব ইজিলি হতে পারতো যে মেয়েটি ওই কম্পিটিশনটায় মেতে গেল হাতটা না বাড়িয়ে, এটা হতেই পারতো। সেটা না হয়ে যে সে হাতটা বাড়িয়ে দিয়েছে, তাতে আমার মনে হয়েছে গল্পটার একটা অসম্ভব ভালো সুন্দর উত্তরণ হয়েছে। এই উত্তরণটা মানে আমাকে মানে উত্তরণটুকু দরকার এখন মানে ঠিক। মনে হয় সেইটা থ্যাংক আমার ইউ। খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ থ্যাংক সবাইকে। ইউ। আমরা আমরা এবার রনিতা অনেকক্ষণ ধরে হাত তুলে আছে। রনিতা, বলো। আমি একটা মানে এই এই প্রসঙ্গের টান নিয়েই বলছি। হয়তো ব্যাপারটা ব্যতিক্রমী, কিন্তু হুম। আমাদের বাংলায় আমরা দেখেছি আহ মহিলাকে এগিয়ে দিয়েছে একজন পুরুষ বহুদিন আগে, মানে বিংশ শতাব্দীর গোড়ায় আমরা দেখেছি আশাপূর্ণা দেবীর কিন্তু স্বামী এগিয়ে দিয়েছিলেন তাকে সাহিত্য তৈরির অ্যাবসলিউটলি ক্ষেত্রে। অ্যাবসলিউটলি। মানে অবলা আশাপূর্ণা, বসু স্বামী এগিয়ে দিয়েছেন তাকে, মানে আমাদের যে প্রথম ডাক্তার ডাক্তার হয়েছেন, ডাক্তার, হ্যাঁ, হ্যাঁ, তার স্বামী তাকে এগিয়ে দিয়েছে। দ্বারকানাথ হুম। গাঙ্গুলি। তো হ্যাঁ। এর আমরা কিন্তু বাংলায় আগেন আমরা মানে বাংলার নারীরা যে যথেষ্ট স্ট্রং, এই কথাটা অত্যন্ত সত্যি। ভালো খারাপের দিকে যাচ্ছি না, কিন্তু এটাও বাস্তব। বর্তমানে বাংলার রাজনীতি যদি আমরা দেখি, পশ্চিমবাংলা এবং বাংলাদেশ দুজনেরই হেড ইজ ইট ইজ লেড বাই টু উইমেন। মানে তার পরবর্তীতে কি হয়েছে সেইরা, কিন্তু বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলেন একজন মহিলা, পশ্চিমবঙ্গের একজন মহিলা চিফ মিনিস্টার। মানে ভালো মন্দের দিকে আমি যাচ্ছি না, বাট আমি জাস্ট প্রেক্ষিতটা বললাম। ধন্যবাদ রনিতা। আমরা আবার এই বইয়ের প্রসঙ্গে চলে আসি, এই গল্প প্রসঙ্গে বা অদিতিকে আরো কারো আমাদের যেটা বললাম যে সুবিধা হলো আমাদের আড্ডাতে অদিতি আছে, যার ফলে কারো যদি ওকে কিছু জিজ্ঞেস করার থাকে বা এই লেখাটা নিয়ে কিছু বলার থাকে। আমি একটু বলবো শিওর। পিউ। আচ্ছা, আমি দেখছি সংগ্রামী লাহিড়ী জয়েন করেছে, আমি শিওর অদিতির থেকে লিংক পেয়ে জয়েন করেছে। আমরা খুব আমি খুশি হয়েছি। বলেছিলাম, কারণ ওই আমি নাম গল্পটার প্রথম পাঠিকা ও ছিল, সেই জন্য ওকে রাইট, আমি বলেছিলাম। নামটা দেখেই খুব খুশি হয়ে গেলাম। সংগ্রামী দি বলবো না সংগ্রামী বলবো জানি না, আমার সঙ্গে আমাদের অনেকের সাথে এখানে যা পরিচয় ইচ্ছে আছে। বলো, সংগ্রামী, গাড়ি হ্যালো, চালাতে কেমন চালাতে আছো? জয়েন করেছি। হ্যালো, যা হ্যাঁ, হ্যালো। ইচ্ছে বলো। একদম মোক্ষম এখানে হয়তো সময় আমার অনেকেই, নামটা বলেছো, না হলে হ্যাঁ, ভিডিওতে আসতে পারতাম না, গাড়ি চালাচ্ছিলাম, রাস্তায় ছিলাম, নো প্রবলেম। কিন্তু তুমি সব একটু কিছু শুনেছি, বলো, ভালো লাগছিল। তুমি একটু বলো লেখানি। সংগ্রামী বাই দেবে নিজে লেখে এবং নিজে অসম্ভব ভালো একজন ক্লাসিক্যাল সিঙ্গার। না আর বাবারে, সংগ্রামীদিকে আমরা চিনি, আমরা যারা একেন বাবুর ওইটা দেখতে গেছিলাম এই গ্রুপে আমরা অনেকেই গিয়েছিলাম সেদিনকে। সংগ্রামী থেকে আমরা ওই পুরো সিরিজটা কিনেছিলাম, হ্যাঁ সেই তখন প্রথম তোমাদের আমার আলাপ তোমাদের হয়েছিল। বই দিয়েছিলাম, ওই হ্যাঁ খুব আর ভালো। ওই পিউ, আমি যে মহিলাটির কথা বলছিলাম
হ্যাঁ সেটি সমিতাদির কথাই বলছিলাম, সমিতাদি আর সুজনদার কথাই বলছিলাম। হ্যাঁ। তো যাই হোক, সংগ্রামী যদি কিছু বইটা নিয়ে তুমি একটু বলো, তুমি তো লেখা আগে পড়েছো, তুমি একটু বলো। হুম। দেখো, আমি যদি বলি তাহলে আমি একটু অদিতির লেখা নিয়ে বলি। কারণ হ্যাঁ, মানে শুধু একটা গল্প না, আমি তোকে মানে বেশ কিছু বছর চিনি, একেবারে ছোট থেকে চিনি না অবশ্যই, কিন্তু যে ক বছরে চিনি তার মধ্যেই ওর লেখিকা হিসেবে শুরু এবং এই লেভেলে উত্তরণ। তো ওটা আমার কাছে খুব মানে আমার কাছে খুব আশ্চর্যের বিষয়। তো ওই গল্পটা একটু বলি, ঠিক স্পেসিফিক গল্পটা নিয়ে নয়, মানে শুনলে মনে হয় ভালো লাগবে অদিতির লেখিকা জীবনের কথা। তো আমি যখন ওরা যখন এখানে এলো এই দেশে, মানে এই নিউ জার্সিতে যখন মুভ করে এলো, আম, তখন আমাদের দেখা হয়েছিল একটা আম, আমাদের যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে গানের প্রোগ্রাম হয়। তো আমি তো নোন ফেস নোন লেভেল, তা সেগুলো করাই টরাই। তো অদিতিকে আমাকে কালচারাল সেক্রেটারি বললো, সংগ্রামী আমাদের এখানে একটি কাপল এসেছে, বেশ মানে কালচারালি খুব অ্যাডভান্স। তো মহিলাটি গান টান গায়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমার বাড়িতে আসতে বললো, গান শুনি একটুখানি কিরকম গায়। তা তিনি এলেন হাতে একটি ফুল। বা আমার বাড়িতে এ পর্যন্ত যারা এসেছে সবাই আমাকে ফুলের তোড়া দিয়েছে, বা ফুলের মানে যেরকম আমরা নিই আর কি, ফুলের বোকে টোকে এনেছে। তা তিনি এলেন একটি জারবেরা নিয়ে, জারবেরা টবে বসানো ছোট্ট একটি জারবেরা দিয়ে বললেন যে আমি ফুল উপহার দিতে ভালোবাসি না, কারণ শুকিয়ে যায়, জারবেরাটা বেঁচে থাকবে। তো সেই জারবেরা 3 মাস বেঁচে ছিল। আমি চমকে গেলাম, আরে বাবা, এরকম তো কাউকে ভাবতে শুনিনি। তো কেন বলছি যে অন্য রকমের চিন্তাটা, মানে পরিচয় পাওয়াটা বোধহয় সেই তখন থেকেই শুরু, এরকম কথা তো কেউ বলেনি। আরো একটা ঘটনা, যে উম, আমি গান এক সময় ছেড়ে দিয়েছিলাম, মানে প্রায় গান করতাম না, আমার অফিসের চাপ, সংসারের চাপ এরকম করে টোরে আমি গান থেকে চলে গেছিলাম। তা এই অদিতি তখন আমার চেনে না খুব একটা, আমাকে বলেছিল যে তুমি ছেড়ে দিলে, তুমি তোমার গুরুর ওপরে কতখানি অবিচার করলে তুমি বুঝে রেখেছো। আমি আবার চমকে গেলাম, এরকম কথা তো আমাকে কেউ বলেনি। তারপরে আরো মজার ঘটনা আছে, পাশ থেকে একজন মহিলা বলেছিল ওকে, অদিতিকে, তুমি কাকে কি বলছো, তুমি জানো কি চাকরি করে? অদিতি সবার জবাব ছিল, আমি জানি কি করবো, কি আমায় খাওয়াবে? সবার জবাব। তো এইগুলো হচ্ছে ডিফারেন্স। আমি দেখছি যে অন্যরকম চিন্তা, ওই অন্যরকম চিন্তাটা সাধারণত আমরা ছোটবেলা থেকে করে এসেছি না, মানে একেবারে দুয়ে দুয়ে চার না করে 1.5 আর 2.5 অ্যাড করলেও যে 4 হয়, এটা তো বাঙালি মাত্রই একটুখানি ভাবে, একটু অন্যরকম বাইরে বেরিয়ে, বাউন্ডারির বাইরে বেরিয়ে ভাবে। তো এবার হলো কি, এসব এটা কথা মেলামেশা করতে করতে আমি দেখছি যে তোমরা সবাই দেখছো ভীষণ সুন্দর কথা বলে এবং ওর গলার আওয়াজটা খুব মিষ্টি। তা এগুলো ওকে কমপ্লিমেন্ট বলে নয়, মানে দিস আর ফ্যাক্টস, আমি খুব মানে আনইমোশনালি ফ্যাক্ট স্টেট করছি। তো দেখছি যে খুব সুন্দর কথা বলে, ন্যারেশন গুলো ভীষণ ভালো। তো আমি তখন এদিক সেদিক অনেক জায়গাতেই লিখি এখন, মানে এখনো লিখি, তখনও লিখতাম। তো আমি ওকে বললাম যে আচ্ছা তুমি লেখো না। আহ, না না না, আমি লিখবো না, আমি লিখি না, তোমরা যারা লেখো আমি তোমাদের দিকে এরকম হাঁ করে তাকিয়ে থাকি। অ্যান্ড শি ওয়াজ ট্রু, এমন নয় যে ও মানে ইয়ার্কি মারছে বা ব্যঙ্গ করে কিছু বলছে। ও মানে আমাদের দিকে তাকিয়ে থাকতো, বাবা এরা কোন সত্যি তাই। জগতের তারা, এরা লিখতে পারে। বললাম আরে শোর, তুমি লেখো না কেন, তুমি যেগুলো মনে মনে ভাবছো সেগুলোই লেখো না। তো তুমি এত সুন্দর কথা বলো, তুমি জাস্ট এইগুলোকে তুমি একটু পেনে ধরো না কেন? আমার খুব মনে হতো, কারণ আমরা যে পরিবেশ থেকে, আমরা বাঙালি মধ্যবিত্ত পরিবারে, আমাদের ছোটবেলা থেকে আমরা যে পরিবেশটা পেয়েছি সেটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ লেখো লেখো, হয় ইংরেজিতে লেখো নয় বাংলায় লেখো। এবার সেই ছোটবেলায় আমি যদি একটা কোনো মতে বাংলায় কবিতা লিখে ফেললাম, তো সারা বাড়িতে কাকা টাকা সবাই মিলে দেখাতে থাকলো, হুম। ওরে বাবারে আমাদের মেয়ে এরকম একটা কবিতা লিখেছে। তো সেই প্যাম্পারিংটা আমরা পেয়েছি, যার জন্য আমাদের এগিয়ে যাওয়াটা সোজা হয়েছে। তো একে কেউ কোনোদিন না আমাকে, আমি না 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 আমি লিখতে পারি না। তারপরে একদিন আমাকে লজ্জা লজ্জা মুখে এসে বললে, আমি না একটা গল্প লিখেছি, দেখবে? দেখি। সে গল্প আবার হয়েছিল, সে গল্প এসেছিল ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, একটি লাইন থেকে, আমার কোনো একটা পোস্টে আমার বোধহয় স্কুলের বা কলেজের কোনো বন্ধু কমেন্ট করেছিল, হ্যাঁ রে তুই গান করিস না। এই লাইনটা থেকে ওর প্রথম গল্প। আমি পড়ে আমি ব্লোন আবে, মানে তখন, এখন শি ইজ মোর ম্যাচিওর্ড, কিন্তু আমি ওর উত্তরণটা চোখের সামনে দেখলাম। আমরা যেসব প্লটের নাগাল পাই না, আমার মাথাতে যে চিন্তাগুলোও আসবে না, ওর মানে ঠিক সেই নির্ঝরের স্বপ্নভঙ্গ যেরকম হয় না, আমি চোখের সামনে সেই জিনিসটা দেখতে পেলাম, যে পাথরটা সরে গেল, ঝর্ণাটা বেরিয়ে এলো। এবং সেই ঝর্ণা মানে ভাসিয়ে নিয়ে যাওয়া ঝর্ণা, মানে আমি এতদিন লেখা বোধহয় ওই ওই গল্পের নাগাল আমি পাবো না, আমি খুব ক্যান্ডিডলি বলছি।
তো এই এই ওর উত্তরণটা আমি দেখেছি। এবং অদিতির ছোট গল্প একটা বলে বলছি না, আমি আজকাল বাংলা পড়তে ভালোবাসি না। এবার আমাকে অ্যারোগ্যান্ট বলো বা যাই বলো, আমি বাংলা পড়তে ভালোবাসি না। কারণ লেখকের বই যখন বেরোয়, 1 নম্বর ভূমি সুতা লেখা হচ্ছে দন্ত স্বয়ের রস্যৌ দিয়ে, হ্যাঁ, ঠিক। কেউ লিখছে বিনি সুতো, সুতো দন্তস্বয় দীর্ঘ হয়ে যাচ্ছে। আমি না নিতে পারি না, আমার চোখে আটকায়, আমার চোখ আমার খুব পীড়া দেয়। কাজে আমি একটু ওল্ড স্কুল, আমি বানান ভুল হলে আমি নিতে পারি না। শাসন বানান লেখা হচ্ছে তালব সহায়কার মূর্ধন্য স মূর্ধন্য ন, না, বাপ এমনকি বড় বড় খবরের কাগজগুলো মানে অন আ রেগুলার নিতে পারি বেসিস না, এখন নিতে পারি না। কোনো র, ডয় শূন্য র, র কোনো না তার না, কোনো কোনো ইয়ে এ নেই। নেই, কোনো এ হুম, নেই। মানে খুব ডিজেনারেশন, আমি এটা হুম। নিতে পারি না। কিন্তু আমি একমাত্র আমি অদিতির গল্প কিন্তু শুরু করলে আমি ছাড়তে পারি না। আমি কিন্তু এখনো বাণী বসু পড়ি, আশাপূর্ণা দেবী। আমি ওকে বলি তো, অদিতিকে মাঝে মাঝে বলি যে মাঝে মাঝে আমার চোখটা একটু ধুতে হয়। চোখ ধুয়ে নিয়ে আমি ওই আশাপূর্ণা পড়ে আর বাণী বসু পড়ে আর ওই বইগুলো পড়ে, কিন্তু অদিতির গল্প আমি প্রথম থেকে শুরু করলে আমি ছাড়তে পারি না। তো এইটা আমার কমপ্লিমেন্ট, এবং এটা আমি কিন্তু এক্সাজারেট করছি না, ইট ইজ ট্রু। তোমরা নিজেরাও পড়ে দেখেছো যে তরতরে লেখা আর লেখার মধ্যে হ্যাঁ। একটা ইনার মিনিং। যে কোনো জিনিসকে অন্য চোখে দেখা হয়, 2 2 4 না করে 1.5 আর 2.5 তে 4 করা, আর তার বিয়ন্ড সামথিং, বিয়ন্ড আ মেসেজ, বিয়ন্ড আ প্লেন অ্যান্ড সিম্পল স্টোরি। ও সব মানে সময় একটা মেসেজ রেখে দেয়। আর সব থেকে যেটা বড় গুণ, ওর প্রত্যেকটা গল্পে পজিটিভিটি, প্রত্যেকটা হ্যাঁ, গল্পে পজিটিভ। এইটা দারুণ ভালো বলেছেন আপনি, হুম। ধন্যবাদ। এখানে আমি থামলাম, অনেক থ্যাংক বলে ইউ, ফেলেছি। থ্যাংক ইউ, খুব ভালো বলেছেন। কারণ অদিতিকে আমরা অনেকেই, আমিও অনেকদিন থেকে অদিতিকে চিনি, জানি। তো আম, সবাই অদিতিকে অন্যভাবে জানলো, চিনলো, খুব ভালো লাগলো। আর আর কেউ কিছু এই লেখাটা নিয়ে কিছু বলবো? আমরা অনেকটাই আজকে খুব ভালো আড্ডা হলো, আড্ডা হচ্ছে, আলোচনা হচ্ছে। আর কারো কিছু বলার আছে? হ্যাঁ, আমি একটা করে প্রশ্ন নয় এটা, আমি হ্যাঁ বলো, উৎপল চন্দ্র। হ্যাঁ বলো। প্রশ্ন নয়, আমার অনুভূতির কথা বলি। হ্যাঁ, আমরা ছোটবেলায় গল্প বললে তার সবার শেষে একটা লিখতে হতো মরাল কি। হুম। এই গল্পটার মরাল ছিল স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। তাই আমার কিরকম গল্পটা পড়ে মনে হয়েছে, রেসটা এখানে জীবন, আর উইনটা হচ্ছে স্লো বাট স্টেডি ঠিক নয়। আম, ওই হিন্দিতে বোধহয় একটা হিন্দি সিনেমা একটা ডায়লগ ছিল, হেরে গিয়েও জিতে যাওয়াকে কিছু একটা বলে, এরকম টাইপের কিছু। আমি আমি অত হিন্দিটা জানি না। তো হুম, হুম। আমার এই মানে মরালটাকে এইভাবে দেখেছি এই গল্পটা পড়ে, অত্যন্ত ভালো লেগেছে। আর আগে লাহিড়ী দি যেটা বললেন, সংগ্রামী লাহিড়ী যেটা বললেন, পড়ে তো মানে সেটা শুনে আরো বেশি ভালো লাগলো যে উম, এটা এটা একটা নয়, এরকম আরো অনেক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উৎপল বাবু, ওটা হচ্ছে হার কে জিতনে ওয়ালো কো বাজিগর कहते हैं, ওটা বোধহয় শাহরুখ খানের মুভি। হুম। আর না, কিন্তু খুব ভালো, সংগ্রামী, ভালো ইন্টারপ্রেট করেছে, মানে উৎপলের যে হ্যাঁ, ভাবনাটা। হ্যাঁ, হ্যাঁ। আর আমি জাস্ট, শিওর। ইটস নট রিলেটেড টু দ্য বুক, কিন্তু ইফ আমাদের রেকর্ডিং বন্ধ হওয়ার পরে শ্রাবস্তী, সংগ্রামী, তোমরা আপনারা যদি একটু থাকেন খুব উপকার হয় আমার। জাস্ট একটু, আই হ্যাভ টু টক টু ইউ ফর আ বিট। হ্যাঁ, না শিওর। না, আছি অদিতি, তো, আছি এভরিবডি। তো, হুম, এখন বাড়ি চলে হুম। এসেছি, আছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে। এবারে আমরা, হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমরা অনেকটাই চলে এসেছি শেষের দিকে। অদিতি, আরেকটা প্রশ্ন হচ্ছে তোমার, এখনো কোনো পূর্ণাঙ্গ, মানে ধরো ছোট গল্পের সংকলন বা কিছু এরকম বই আকারে কিছু তুমি বের হ্যাঁ, করনি আমার বা বই প্ল্যান করো? বেরিয়েছে। আমার আচ্ছা। বই বেরিয়েছে এবং সেই বইটা আমি সংগ্রামীকেই উৎসর্গ করেছি, কারণ সংগ্রামীর জন্যই আমার দেখা লেখালেখির সেটা জগৎ। শুনলাম। তো ওই ওই পাষাণের ঘুমটা ওই ভাঙিয়েছিল আর কি। হুম, হুম। তো আমার গত বছর বইমেলাতে নয়, বইমেলা আমি দেশে গেছিলাম, তখন অক্সফোর্ড বুক স্টোরে আমার প্রথম ছোট গল্প সংকলন হাওয়া নিশান আহ, বেরিয়েছে। আচ্ছা। আর সেই বইয়ের আমি কিছু কপি, কারণ অনেকেই আমার এখানকার বন্ধু বান্ধবরা বলেছিল যে বই যদি কি করে পাও, তো আমি বই আনিয়েছি, এখানে আনানো ঝক মারি, তাও আনিয়েছি। যেমন আমি আমাদের নিজস্ব পুজো সংখ্যা, উম, পুজো সংখ্যা বলি না, তোমার। আমরা শারদীয়া বলি। হুম। অভিব্যক্তি আনি, যেটাতেই তুমি সন্দীপদা পড়েছো আমার গল্পটা। রাইট। তো ওইটাও আমরা এই খুব শিগগিরই সেই কাজ শুরু হবে আর কি, আবার আগামী সংখ্যার।
তো তো তোমার সেই আনিয়েছি, আমার কাছে বই আছে আর কি। তো গত বছর এখানকারই সৃষ্টি বলে যে হুম যারা হুম হুম যাদের সরস্বতী পুজো হয়, হুম তো সৃষ্টি আমাকে আরো দুজন লেখককে তার সঙ্গে আমাকেও একটা সম্বর্ধনা দিয়েছিল আমার বই বেরিয়েছে বলে। তখন বাহ, ওইখানে অনেকে আমার বইটা নিয়েছিলেন আর কি। আর মোটামুটি কোনো খারাপ ফিডব্যাক এখনো পর্যন্ত আসেনি বইটা। ভেরি গুড। তো তো তোমার যদি বই কেউ খুব সুখপাঠ্য। আমি যদি একটু এটা বলা উচিত না, মানে কথার মধ্যে ঢোকা উচিত না, কিন্তু একটি বিশেষণ আমি বলতে চাই, খুব সুখপাঠ্য। আচ্ছা, এই সুখপাঠ্য বই আর আজকাল পাই না। এই প্রসঙ্গে বলি, অদিতিকে জিজ্ঞেস করছি, এটা তোমার আমাজন বা কোথায় এরকম কোনো ইয়েতে হ্যাঁ, বই? কোথা গো, থেকে কিনতে আমাজনে তো পারি? পাওয়া যাবে না। তো আমি এই মানে কেউ যদি নিতে চান আমি আমার বাড়িতেই আছে, আমি পোস্ট করে দিতে পারি আর কি। ঠিক আছে। আর তা তো নয়তো খুবই কোনো ভালো হয়। কোনো হুম। হ্যাঁ, কোনো একটা জায়গায় আর নিউ জার্সির মধ্যে যদি আমার দেখাশোনার জায়গায় হয় হাতে হাতেও পাঠিয়ে দিতে পারি, সেটা অসুবিধে নেই। তো এইটুকুই। আর আমার কাছে বেশ বেশ কয়েকটা আছে আর কি, এখনো আছে। তো উম, তো খুবই সেটাই। ভালো। হ্যাঁ, আমার তো সেটাই মনে হলো যে তোমার লেখা অবশ্যই বই আকারে এক্সপেক্ট করেছিলাম যে নিশ্চয়ই থাকবে, আমি জানতাম না, সেই আর জন্য প্রথম যে বছর গল্পটা আর পড়লাম সেটাতে আরো পড়ার মানে কি বলবো, এটাই আরো পড়ার ইচ্ছে রাইট। খিদে সবটাই থেকে গেল। একটা নিটোল একদম অনবদ্য একটা ছোট গল্প। ঠিক ঠিক ঠিক। থ্যাংক ইউ, থ্যাংক সবাইকে ইউ। ধন্যবাদ। আহ, আর আর জাস্ট 2 মিনিট রাখছি, আর কেউ যদি কিছু বলে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, না হলে আমরা পরের মাসে আমরা কি বই পড়বো সেটা নিয়ে একটু আলোচনা করব। আর কেউ কিছু এই লেখা, অদিতির লেখা বা অদিতির কাছে কিছু প্রশ্ন যদি থাকে করতে পারেন। ওই অদিতি, যদি বই মানে ওই বইটা পড়তে চাই, তো যদি একটুখানি লিংক বা কোথা থেকে যদি পাওয়া যায় সেটাই ভালো হয়। লিংক পাবে না গো, ওটা লিংক তো লিংক না, মানে আমি বইটা নিতে চাই, সুতরাং তুমি কিভাবে পাবো? তুমি আমাকে তোমার অ্যাড্রেস দিও, আমি বইটা বাই পোস্ট পাঠিয়ে দেবো, তোমার আর ওটা তুমি কি আমাকে জেল করে দিও। মূল্যায়ন? হ্যাঁ, ওইটা একটু বলে দিই। হ্যাঁ, সে তো আমি জিল করে দেবো, কোনো অসুবিধা নেই। বইয়ের দাম $10। যদিও বইয়ের লেখা টাকার দাম খুব কম, কিন্তু আনাতে তো অনেকটা যায়, হ্যাঁ, সে তো সবাই না না, জানে। সেটা কোনো ব্যাপার না, ঠিক। আমি বইটা মানে পেলেই হলো সেটা। বইয়ের দাম $10, আর পোস্টাল পোস্ট করে যা তোমার হবে। আর হ্যাঁ হ্যাঁ, যদি তুমি নিউ জার্সিতে থাকো, আমি সংগ্রামী তো আমি রবিবার এডিসনে করে থাকি। ভারত সেবা ভারত। তুমি কোথায় থাকো? এডিসন। ও, এডিশন থাকো, ওরা তাহলে আমিও তোমার খুব আসে। এডিসনে। আমি কাউকে আচ্ছা, দিয়ে পাঠিয়েও দিতে পারি, কোনো হ্যাঁ, অসুবিধে নেই। বন্ধু বান্ধব আছে, কোনো তোমরা সময় হ্যাঁ পাঠিয়েও। অদিতির সঙ্গে এটা আলোচনা অ্যাড্রেস করে দিয়ে নিতে দেবো। পারো। হ্যাঁ, আমিও অ্যাড্রেসটা আমি এডিসন। দিয়ে দেবো। হ্যাঁ। হুম। আর কেউ? তো আর কেউ কোনো কিছু? সরি, অদিতি বলো, কিছু না, বলছিলে। না, সে ঠিক আছে। তবে আমি ওই আমার আমার নিজের বই তো ঠিক আছে, তবে আমি অনেক খেটে আমাদের একটা পুজো সংখ্যা বের করি। তোমরা যদি সেটা পড়ো তাহলে আমাদের যদিও সেটা পয়সা দিয়েই তো কিনতে হবে, সেটা তো মানে পয়সাটা ধরো ওই মানে ওই $20-22 মতন রাখি আর কি, নয়তো পোস্টাল চার্জ দিয়ে পোষায় না আর কি মোটা বই। তো পুজোর আমাদের সংখ্যা এই কি এখানে বার হয়, এখানে নিউ না, জার্সিতে? আমরা হ্যাঁ পুরো এডিটিং করে আমি দেশে পাঠাই, দেশ থেকে বেরোয়। মানে প্রিন্ট আমি এখানে করাই না, পারবো না, পর্দায় পোষাবে না এখানে প্রিন্ট এই করে। পুজো হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট সংখ্যাটা কারা বের করে, এই পুজো সংখ্যাটা? আমরা বের করি, শারদীয়াটা? আমাদেরই অভিব্যক্তি নিউজ আসে। আমি আর সংগ্রামী সম্পাদক, আচ্ছা আর আমাদের কবিতা সম্পাদক হচ্ছে আমার, হ্যাঁ, আমার দাদা ক্যান্সাসে থাকেন। তো আচ্ছা। এই এইটাই আমরা এই তিনজনে বের করি। এই বিজ্ঞাপন দেব খুব শিগগিরই। এবার আমাদের অভিব্যক্তি 5 বছর। তো সেই আমার আমার মনে হয় তো পিউ ওটা দেখাচ্ছে বইটা আগের বারে। হ্যাঁ, হ্যাঁ, আমি পিউ প্রথমে বইটা ছোট দেখে। গল্পের সংকলনটাতে নেব, আর Right. তারপরে অবশ্যই, আমি না সেটা নাই অভিব্যক্তিটা বলছি, যে নেব। তবু হ্যাঁ, আমাদের উৎসাহ উৎসাহ দেওয়ার জন্য নিশ্চয়ই আমি নিশ্চয়ই। জানালাম। আমি তো আমি জানতামই না যে এখান থেকে একটা শারদীয়া সংখ্যা বের হয়। তো সেটাকে তো সাপোর্ট করা এমনিতেও আমাদের আহ, মানে আজকাল সত্যি কথা বলতে কি, দেশে শারদীয়া একটা অভ্যেসে কিনি, কিন্তু দেশে শারদীয়াটা আমি তোমাকে অর্ধেকটাই গ্যারান্টি দিয়ে বলতে পারি, অপঠিত তুমি থেকে যায়। তুমি দেশ বা আনন্দবাজার পড়ার থেকে অভিব্যক্তিকে তুমি সামনে রাখবে, কারণ অনেক যত্ন করে, অনেক খেটে এবং খুব ঠিক আছে, আনবায়াসড ভাবে আমরা লেখা নিই। ঠিক তো আছে, সেই নেব। সেইটুকু আমি বলতে। শ্রাবস্তীর এই কথাটাই আমি 200% সহমত হলাম। হুম। অপঠিত থেকে যায় পুজোর সংখ্যা, আর পড়া যায় না। ওই যে যে মানে দুটো একটা কথা। অভ্যেসে কিনি, যেভাবে আগে গোগ্রাসে আমরা শারদীয়া আর পড়তাম, ঠিক মানে মানে একদম এদিক থেকে ওদিক। হম। এই বছরেও কিনেছি, এবছরেও অর্ধেকের উপর মানে আচ্ছা, আছে আমরা আর কি, পড়লাম এইরকম।
হুম। সন্দীপ দা সব- ব্যস্ত হচ্ছে। হুম। হ্যাঁ, না হুম। সবাইকে, না আড্ডাটা ভালোই হচ্ছে, আড্ডাটা তো চলতেই পারে। না, যদি রেকর্ডিং বন্ধ করার পর একটুখানি রেকর্ডিংটা তাহলে একদম। বন্ধ হ্যাঁ, করে তাহলে একটুখানি কথা বলতে বলেছে। অ্যাবসলিউটলি, হ্যাঁ আমি চাইছি রেকর্ডিং বন্ধ করার আগে আমরা পরের বুক ক্লাবে কি পড়বো। হুম আমার হুম। মনে হয় গত দিনে আমাদের একটা আলোচনা হয়েছিল, যেহেতু কুম্ভের সময় যাচ্ছে, অমৃত কুম্ভের সন্ধানে সমরেশ বসুর, এটা মনে হয় অদিতি বোধহয় এটাকে প্রপোজ করেছিল। তো আর আর এবছর সমরেশ বসুর জন্ম শতবর্ষ। জনশতবর্ষ সেই হিসাবে, তো সবাই যদি মানে মনে হয় মত দেয়, তাহলে আমরা এটাই করতে পারি, মানে হ্যাঁ পরের হ্যাঁ, অমৃত সেটা কুম্ভের তো সময়। বিশাল একটা একদম, আলোচনার একদম। জায়গা হবে, বিরাট হ্যাঁ, বড় উপন্যাস। আর হ্যাঁ, আমি একটু বলবো এবছর লিঙ্কটা তো তপন সন্দীপ দা। সিংহেরও 100 বছর, যদি সিনেমাটাও সবাই দেখো, তপন হ্যাঁ সিংহেরও হ্যাঁ হ্যাঁ 100 বছর। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তপন মানে সিংহর অদ্ভুত 100 বছর, কম্বিনেশন আর হ্যাঁ। কি। হুম। হুম হ্যাঁ, হুম। একটাই আমার রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমরা আড্ডাটা দেব বইটা পড়ে, সিনেমাটা হ্যাঁ, বইটা অবশ্যই পড়তে দেখব। হবে। ঠিক আছে, নট দ্য সিনেমা, হ্যাঁ। নট দ্য সিনেমা। ঠিক একটু আছে বইয়ের সবাইকে। লিঙ্কটা পাঠাবেন, হ্যাঁ সন্দীপ দা। হ্যাঁ, সেটা আমরা ডেফিনেটলি আমরা পাঠাই সাধারণত, হ্যাঁ পাঠাই। হ্যাঁ। ঠিক আছে, আর তাহলে আমরা আজকে আমরা সাধারণত এটা শেষ করি। আজকে কথাগুলির দিকে আমি দেখতে পাচ্ছি না জয়েন করেনি। তো এই সকলে ইন্ডিয়াতে। হ্যাঁ, আমরা আশা করব সবাই এই আহ, এই বুক ক্লাবটা জয়েন করবেন, আমাদের সঙ্গে শুনতে তো খুব থাকবেন। ভালো আরো লাগে। কয়েকজনকে বলবো যে জয়েন করতে। আজ হুম, আমাদেরও বেশ কয়েকজন লেখক টেখক একজন আছে, তাদেরকেও আমি বলবো, হ্যাঁ, কারণ অনলাইন তো তোমার অন্য 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 জায়গা থেকেও জয়েন করতে অসুবিধে নেই, আমি বলবো। হ্যাঁ, তার কারণ এই আহ, মানে থ্যাংক ইউ। বুক ক্লাবটা আমরা শুরুই করেছিলাম, বা এই বল্লি বেঙ্গলির যে মোটো, আমরা মানে বাংলাটাকে প্রমোট করছি সবাই। ঠিক আছে, মানে আমরা এই যেটা অতীশ বললো, আমরা বাংলা শেখাতে চাইছি না, ভুলে যাচ্ছি। সেই জায়গা থেকে আমরা যাতে বাংলায় থাকতে পারি, বাংলা নিয়ে আলোচনা করতে পারি, সেই জন্যই আমরা, আমাদের সবাইকে দরকার আহ, স- এই এই পার্টিসিপেশনগুলো। আর ঠিক, যারা বই পড়তে ভালোবাসে। ঠিক, ঠিক। ঠিক আছে, নমস্কার, এখানে শেষ গুড করছি নাইট। আজকের আচ্ছা বুক ক্লাব। আচ্ছা, শুভ